রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগ। একাদশ পাঠ থেকে পড়ছি। আগের পর্বে প্রযুক্তিগত কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল, তাই নতুন করে আবার একাদশ পাঠটা পড়ছি। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। শক্তিনাথ বাবু কিনে নেন। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই, যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শক্তু সিং আর আকরাম মিশ্র রোজ সকালে কুস্তি করে। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর, তার বড় ছেলের নাম বিক্রম। এই পাঠে রফলার প্রয়োগ করা হয়েছে। যেমন আগে পেলাম আমরা আকরম সিং, ছেলের নাম বিক্রম, তারপর চক্রনাথ, সব রফলা রয়েছে, রফলা যুক্ত শব্দ। ছোট ছেলের নাম চক্রনাথ। শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন, তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছামতিতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন, বিপ্রগ্রামে বাঘ এসেছে। শিকারে যাত্রা করলেন। সেদিন শুক্রবার। এই যে আবার একটা রফলা। শুক্লপক্ষে চন্দ্র সবে অস্ত গেছে। আকরম বন্দুক নিয়ে চলল, আর দুটো বল্লম ছিল, সিন্ধুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন 2 প্রহর, নৌকো গ্রামে পৌঁছল। রৌদ্র ঝাঁঝা করছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। তাহলে আমরা এই অংশটাতে কতগুলো রফলা পেলাম? বিক্রম, চক্রনাথ, আত্রাই, পত্র, শুক্রবার, চন্দ্র, স্রোত, প্রহর, গ্রামে, এইরকম অনেকগুলো, রৌদ্র, স্রোত, এতগুলো আমরা রফলা পেলাম। এর পরেও আমরা পাবো। আচ্ছা, গল্পটা আরও পড়ি। শক্তিবাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাই খেলেন। আকরম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূরে গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা, তাতে 1 হাঁটুর বেশি জল হবে না, তার ধারে বালি। সেই বালির উপর বড় বড় থাবার দাগ, নিশ্চয়ই বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন, কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল। সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজনে চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না।
কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলছে জল করে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিলে। সে রাত্রি আবার দুজনের গাছে কাটল। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়ে যায়। গায়ে কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বট গাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে। তালপাতার ঠোঙা এলে দিলে চিঁড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ, নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল। রাত্রে শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমোলেন। বেলা তখন 4 প্রহর। তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিলেন। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও। সর্দার হাত জোর করে বললে, মাপ করবেন দা, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। এই পাঠ থেকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নের ছোট ছোট উত্তর তোমাদের শিখতে হবে। যেমন দেখো, প্রথমেই যদি বলা হয়, ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি? ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। 2 নম্বর প্রশ্ন হতে পারে, শক্তিনাথ বাবুর ভাইয়ের নাম কি? এই যে এখানে কি বলছে, শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই, তাহলে শক্তিনাথ বাবুর ভাইয়ের নাম মুক্তিনাথ। শক্তিনাথ বাবু কোথায় থাকেন? শক্তিনাথ বাবু জেলে বস্তিতে থাকেন। শক্তিনাথ বাবুর দারোয়ানের নাম কি কি? শক্তিনাথ বাবুর দারোয়ান শক্তুষী আর আক্রম মিশ্র। তাহলে আমরা 4টে প্রশ্ন পেয়ে গেলাম প্রথম পাতাতে। দ্বিতীয় পাতায় দেখো, শক্তিনাথ বাবুর নৌকার রং কি? যদি প্রশ্ন হয়, শক্তিনাথ বাবুর নৌকার রং বলতে হবে লাল রং। শক্তিনাথ বাবুর নৌকার নাম কি? শক্তিনাথ বাবুর নৌকার নাম রক্তজবা। শক্তিনাথ বাবু কোথায় শিকারে গিয়েছিলেন? শক্তিনাথ বাবু শিকারে গিয়েছিলেন বিপ্র গ্রামে। কিভাবে শিকারে কোন বারে শিকারে যান? তিনি শুক্রবারে। শক্তিনাথ বাবু কোন বারে শিকারে যান? শক্তিনাথ বাবু শুক্রবারে শিকারে যান। শক্তিনাথ বাবুর সঙ্গে কে শিকারে গিয়েছিল? শক্তিনাথ বাবুর সঙ্গে আক্রম মিশ্র শিকারে গিয়েছিল। শক্তিনাথ বাবু শিকারে গিয়ে কোথায় বাঘ আছে খবর পেলেন? শক্তিনাথ বাবু শিকারে গিয়ে বন্দিপুরের বনে বাঘ আছে খবর পেলেন। এইটা। তারপর 10 নম্বর, শক্তিনাথ বাবু আর আক্রম মিশ্র শিকারে গিয়ে রাস্তা হারিয়ে কাদের ঘরে
আশ্রয় নিয়েছিলেন। এটা পরের পাতায় পেয়ে যাবে। হ্যাঁ, পরের পাতায় না, তারও পরের পাতায়। শক্তিনাথ বাবু আর আক্রম মিশ্র শিকারে গিয়ে কাঠুরিয়াদের ঘরে, এই যে একে কাঠুরিয়াদের বললো না, তোমাদের ঘরে আমায় আশ্রয় দাও, তোমাদের ঘরে নিয়ে চলো, তাহলে বলতে হবে শক্তিনাথ বাবু আক্রম মিশ্র শিকারে গিয়ে রাস্তা হারিয়ে কাঠুরিয়াদের ঘরে আশ্রয় নিয়েছিল। কাঠুরিয়ারা শক্তিনাথ বাবুদের কি খেতে দিয়েছিল? এইখানে রয়েছে। কাঠুরিয়ারা শক্তিনাথ বাবুদের খেতে দিয়েছিল তালপাতার ঠোঙায় চিঁড়ে, বনের মধু, ছাগলের দুধ আর ভাঁড়ে করে নদীর জল। শক্তিনাথ বাবু শিকারে গিয়ে কাঠুরিয়া সর্দারকে কি দিতে চেয়েছিল? শক্তিনাথ বাবু শিকারে গিয়ে কাঠুরিয়া সর্দারকে 10 টাকা বকশিস দিতে চেয়েছিল। কাঠুরিয়া সর্দার শক্তিনাথ বাবু বকশিস দিলে উত্তরে কি বলেছিল? বলেছিল, মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এইখানে যেমন এই পাঠে রফলার রয়েছে কয় তয়, শক্তিনাথ বাবু, মুক্তিনাথ, এরকম রয়েছে, এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে। এছাড়াও ছোট ছোট অনেকগুলি প্রশ্ন রয়েছে যার উত্তর তোমরা তৈরি করতে পারবে এখান থেকে। তাহলে এই একাদশ পাঠটা চলে গেল। এরপরে রয়েছে একটা কবিতা। কবিতাটা একটা ছোট ছেলের স্বপ্ন দেখার কবিতা, খুব মজার। পড়ি। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘণ্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে, এ কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নিত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোট। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। এটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরেরই ভাবনা। একটা ছোট ছেলে হিসেবে রবীন্দ্রনাথ নিজেকে ভেবেছে, এবং রবীন্দ্রনাথের মনে হয়েছে কলকাতা যদি এদিক ওদিক ছুটে ছুটে চলে যায় তখন কী কাণ্ডটাই হবে। কিন্তু ভারী মজা হবে, কিন্তু রবীন্দ্রনাথের ভাবনাটা কিন্তু ভারী মজার। হ্যাঁ, তাহলে এই কবিতাটা পড়বে তোমরা। এরপর আছে দ্বাদশ পাঠ। দ্বাদশ পাঠে বিশ্বম্ভর বাবুর গল্প। এখানেও প্রচুর যুক্তবর্ণ। দেখো, পয় তয়, তালবস শয় বয়, ময় ভয়, লয় গয়, পয় তয় সপ্তগ্রাম, ময় বয় কম্বল, সপ্তাহ, পয় তয় লম্বা, সঙ্গে পেটকাটা মধ্যাহ্ন শয়টয়, বৃষ্টি, কিন্তু, প্রচুর। এটা একেবারে এই দ্বিতীয় ভাগ থেকে পড়তে পড়তে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো একদম
সুন্দর মনের মধ্যে গেঁথে যাবে। গল্পটা মজার কিন্তু। পড়ি। গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। কোথায় যাচ্ছেন? না সপ্তগ্রাম। কে যাচ্ছে? বিশ্বম্ভরবাবু। কিসে করে যাচ্ছে? পালকি করে। ফাল্গুন মাস। কখন যাচ্ছে? ফাল্গুন মাসে। কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্ভরবাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। সঙ্গে কে যাচ্ছে? শম্ভু চাকর। পালকির ছাদে ওষুধের বাক্স। বিশ্বম্ভরবাবু কিন্তু কে বলো তো? একজন ডাক্তার, তাই ওষুধের বাক্স নিয়ে যাচ্ছে, দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। তার যে চাকর, তার গায়ে অদ্ভুত জোর। তার সম্বন্ধে বেশ কিছু গল্প বলেছে এখানে। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশ্বম্ভরবাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। প্রথমে একটা গল্প হলো ভল্লুকের সঙ্গে যুদ্ধ, আর একটা কী হয়েছে তার সম্বন্ধে বলছে। স্বর্ণগঞ্জে গিয়েছিল, সেখানে আবার কি হয়েছিল দেখো। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা বানানটা দেখেছো? পেট কাটা, মধ্যে শয়, দন্তের নয় আকার। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। পোঁচ দেওয়া কি, গলায় ভালো করে দাটা দিয়ে মানে কাটার চেষ্টা করছে, নইলে তো কুমিরেই কামড়ে শেষ করে ফেলবে, মেরে ফেলবে। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে, নইলে বাছুরটাকেও মেরে ফেলতো। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্ভরবাবু ডাক্তার। ওই যে বললাম ওষুধের বাক্স নিয়ে যাচ্ছিল, তিনি ডাক্তার বলে ওষুধের বাক্স নিয়ে রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটে, কোথায় চলেছেন? না সপ্তগ্রামে যাচ্ছে কিন্তু রোগী দেখতে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস। তাহলে বহু দূরে রোগী দেখতে যাচ্ছে, সেখানকার কাকে দেখতে যাচ্ছে? না মধু বিশ্বাস। স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? না মধু বিশ্বাস। এটা একটা প্রশ্ন হতে পারে। স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? মধু বিশ্বাস। বিশ্বম্ভরবাবু তার কাকে দেখতে গেছিলেন? রোগী দেখতে যে বলছে, কাকে দেখতে গেছিলেন? স্টেশন মাস্টার মধু বিশ্বাসের ছোট ছেলে, তার অম্লশূল হয়েছে, তাকে দেখতে গেছিলেন। তার ছোট ছেলের অম্লশূল। তাহলে এই প্রশ্ন যদি হয়, স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাসের ছোট ছেলে অম্লশূল, তাকে দেখতে গেছিল বিশ্বম্ভরবাবু। বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। গোষ্ঠ কী বলো তো? যেখানে গরুরা আবার থাকে, রাত্রিবেলা থাকে, তাকে বলে গোষ্ঠ। এই যে রাখাল কারা গরু চড়ায়, তাদেরকে বলে রাখাল। তারা গরুগুলোকে আবার গোষ্ঠে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, মানে গোয়ালে। সেটারই ভালো কথা, গোষ্ঠে ফিরে যাচ্ছে। বিশ্বম্ভরবাবু তাকে
ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আজ্ঞে সে তো 7 ক্রোশ হবে, আজ সেখানে যাবেন না। পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা রোগী কষ্ট পাচ্ছে, আমাকে তো যেতেই হবে। টিপ্পনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা, রাত হয়ে গেছে। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাস্কটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে, পালকির ডান্ডাটা। পালকিটা পড়ল মাটিতে। একটার পর একটা বিপদ হচ্ছে। পালকি হালকা কাঠে তৈরি। বিশ্বম্ভরবাবুর দেহটি স্থূল। স্থূল মানে কি বলো তো? খুব মোটা, স্থূল মোটা। পালকিটা বলছে হালকা, আর বিশ্বম্ভরবাবুর দেহটা মোটা, তাতে ডান্ডা ভেঙে পড়েছে। রাত্রির বেলা বিশ্বম্ভরবাবুদের খুব বিপদ, আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। পালকি তো গেছে ভেঙে। ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললে, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্ভরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধু বললে, বলগু পালিয়েছে, পল্লুকেও দেখছি না, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। মানে সব বেহারারা যারা পালকি চালাচ্ছিল তাদের নামগুলো দেখো, বলগু, পল্লু, বক্সি, বিষ্ণু। তারা সব ভয়ে পালিয়েছে, আগেই ডাকাত এসেছে বুঝতে পেরেছে, যেই ব্যাস ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়েছে। শুনে তো ডাক্তার তো ভয়ে কম্পিত। ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, একগে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন, মানে ডাকাতদের দলে 5 জন দেখতে পাচ্ছে। শম্ভু বললে, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, গর্জন করে বললে, খবরদার। ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভেঙে গেছে যে ডান্ডাটা, সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে। তারই এক ঘায়ে 3 জন, এই দেখো শম্ভুর ছবি দিয়েছে, একবারে এই মুস্কো পালোয়ান। সেই ডান্ডার ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি 2 জনে দিল দৌড়। ওরা তো বুঝতে পেরেছে যে সে লোক নয়। ডাক্তারবাবু তখন ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। বিশ্বম্ভরবাবু বললেন, এইবার বাক্সটা বের করো। শম্ভু বললে, কেন, বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললেন, ওই 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। তিনি তো ডাক্তারবাবু, যতই ডাকাত হোক, ওদের মারতে আসুক, তিনি ডাক্তারবাবু যেহেতু, যারা এরকমভাবে পড়ে গেছে, আহত হয়েছে, তিনি তার চিকিৎসাও করে দেবেন। বিশ্বম্ভরবাবু লোকটা তো ভালো। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্ভরবাবু আর শম্ভু 2 জনে মিলে 3 জনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে। একে একে সব বেহারা ফিরে আসে। বলগু, পল্লু, বক্সি, বিষ্ণু তখনও তার হৃৎপিণ্ড কম্পায়মান। বিষ্ণুর হৃৎপিণ্ড মানে কি বলতো, হৃদয় বা হার্ট, সেটা তখনও কাঁপছে ভয়ের চোটে। এই দ্বাদশ পাঠে প্রশ্ন হতে পারে, বিশ্বম্ভরবাবু পালকি চড়ে কোথায় যাচ্ছেন?
সপ্তগ্রাম। তার সঙ্গে কে যাচ্ছে? শম্ভু চাকর। বিশ্বম্ভরবাবু কি করেন? বিশ্বম্ভরবাবু একজন ডাক্তার। তিনি কার বাড়িতে যাচ্ছেন? না, স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাসের বাড়িতে। আর এটাও বলতে পারি স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? মধু বিশ্বাস, আগেই বলেছি। তিনি কাকে দেখতে যাচ্ছেন? তিনি স্টেশন মাস্টার মধু বিশ্বাসের ছোট ছেলেকে দেখতে যাচ্ছেন। তার কি হয়েছে? তার অম্লশূল হয়েছে। তারপর যে ডাকাত দল বিশ্বম্ভরবাবুদের সামনে এসেছিল তাদের দলে কজন ছিল? তাদের দলে 5 জন ছিল। তারপর বেহারাদের নামগুলো জিজ্ঞেস করতে পারে। কে কে বেহারা? বেহারা হলো বলগু, পল্লু, বক্সি, বিষ্ণু। তাহলে মোটামুটি এটা যে ডাকাত পড়ার গল্প। আগেকার দিনে যে গ্রামে গঞ্জে যখন রাত্রিবেলা লোকে বাধ্য হয়ে এদিক ওদিক যেতে বাধ্য হতো, তখন মাঝে মাঝে ডাকাতদের সম্মুখীন হতো। হ্যাঁ, এরা সব অন্যরকমভাবে তাদের যে পালোয়ান, এই যে শম্ভু, সেই তাকে মানে ডাকাতগুলোকে একেবারে কুপকাত করে দিল। আর যেহেতু বিশ্বম্ভরবাবু ডাক্তার মানুষ, তিনি কিন্তু ওই ডাকাতদের যেমন কুপকাত করে দিল, তার শম্ভু চাকর তিনি আবার তার চিকিৎসাও করে দিলেন। এবার একটা সুন্দর স্টিমার ঘাটের কবিতা, এটা খুব বিখ্যাত কবিতা, পড়ি। স্টিমার আসিছে ঘাটে, পড়ে আছে বেলা, পুজোর ছুটির দল লোকজন মেলা, এলো দূর দেশ হতে বৎসরের পরে, ফিরে আসে যে যাহার আপনার ঘরে, জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা, মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে, তারই মাঝে হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম, বোঝা আছে কত শত বাক্স কত রূপ, টিন বেত চামড়ার পুটুলির স্তূপ। এই দেখো ছবিতে রয়েছে, সবাই ছুটে ছুটে যাচ্ছে স্টিমার ঘাটে, ব্যাগ বাক্স বিরাট বোঁচকা সঙ্গে নিয়ে, থলি ঝুলি ক্যাম্বিসে ডালা ঝুড়ি ধামা, সবজিতে ভরা গায়ে রেশমের জামা, কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে, বঙ্কু শ্যামদাস অম্বিকা অক্ষয়, নতুন চীনের জুতা করে মসমস মেরে কনুইয়ের গুতা, ভিড় ঠেলে আগে চলে, হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি, সবেগে দুলায় ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশি, কে পড়ে কাহার ঘাড়ে, সবাই সবার আগে যেতে চায় চলে, ঠেলাঠেলি বকাবকি, শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁদে, গড় গড় করে নোঙর ডুবিল জলে, শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা, সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে, কুলি কুলি ডাক পড়ে ডাঙা হতে মুটে, দুদ্দার করে এলো দলে দলে ছুটে, তীরে বাজাইয়া হাঁড়ি গাহিছে ভজন, অন্ধবেণী যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে, নাম ধরে ডাকে, খুঁজে খুঁজে বের করে যে চায় যাহাকে, চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি, স্যাকরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি, সূর্য গেল অস্তাচলে, আধার ঘনালো, হেতা হোতা কেরোসিন লণ্ঠনের আলো, দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে, মাথায় বোঝাই নিয়ে মোটেরা চলিছে, শূন্য হয়ে গেল তীর, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে, দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে, মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জ্বলে একখানে। এই কবিতা থেকে দুটো একটা প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। যেমন দেখো, স্টিমার ঘাটে কে হারমোনিয়াম বাজাচ্ছে? স্টিমার ঘাটে হরেরাম হারমোনিয়াম বাজাচ্ছে। তারপর কলকাতা হতে কে কে আসে?
কলকাতা থেকে চণ্ডী, অবিনাশ, বঙ্কু, শ্যামদাস, অম্বিকা, অক্ষয় আছে। কজন? 1 2 3 4 5 6। তাহলে নামগুলো একটু শক্ত, কিন্তু শক্ত নয়, এগুলো তো যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আগে থেকেই শিখেছ। চণ্ডী, অবিনাশ, বঙ্কু, শ্যামদাস, অম্বিকা, অক্ষয়, এগুলো বানানগুলো মুখস্থ করে রাখবে। তারপর আরেকটা হলো, কে তীরে কে ভজন গাইছে? না কে, না অন্ধবেণী। অন্ধবেণী তীরে হাঁড়ি গাইছে, হাঁড়ি বাজাইয়া গাইছে ভজন। তাহলে তীরে কে ভজন গাইছে? না অন্ধবেণী। তারপর আর আসতে পারে, আকাশের কোণে কিসের চাঁদ ওঠে? আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে। দূরে বাঁশবনে কি ডাকে? দূরে বাঁশবনে শেয়াল ডাকে। হ্যাঁ, এইভাবে এই প্রশ্ন কবিতাটার পর আমরা চলে যাব ত্রয়োদশ পাঠে, মানে 13 নম্বর পাঠ। এটা হলো উদ্ধব মণ্ডল আর তার মেয়ে নিস্তারিণীর গল্প, আর জমিদারবাবু দুর্লভবাবু, জমিদারবাবু চার গল্প। উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ। তার অত্যন্ত দরিদ্র অবস্থা, খুব গরিব। ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে কায়ক্লেশে তার দিনপাত হয়। এদিকে তার কন্যার নাম নিস্তারিণী, এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। বড় হয়েছে, বিয়ে হবে। বরের নাম বটকৃষ্ণ। তার অবস্থা মন্দ নয়, মানে বেশ ভালো অবস্থা। ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্ম আছে। তার মানে বেশ বাড়িতে পূজা আচ্ছা যখন হয়, তার বেশ ভালোই একটু বড় লোক আছে, পয়সা কড়ি আছে। কবে বিয়ে? আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। বরযাত্রীরা দল আসবে, তার জন্যে আহারাদির উদ্যোগ করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, গরিব তো, তাই পাড়ার লোকজন সাহায্য করেছে। অভাব তবু যথেষ্ট, সাহায্য করলেও অভাব আছে। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর। বর্তমানে ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত।